শুভ সকাল টিনা। শুভ সকাল আজমির। দর্শক শুভ সকাল, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। নতুন একটা দিন শুরু হলো, নতুন একটা সকালে আপনাদের সবাইকে অনেক 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 বেশি শুভেচ্ছা। অনেক বেশি ভালো কাটুক এই দিনটা, এই প্রত্যাশায় যমুনার পর্দায় শুরু হয়ে গেছে সকালের বাংলাদেশ। প্রতিদিনের আমাদের এই আয়োজনে আমরা থাকি আপনাদের সাথে। আমার নাম আজমির হাসান কনক এবং আমি টিনা নন্দীও রয়েছি আজ আজমিরের সাথে, এবং আমরা 1 ঘন্টা ধরে থাকবো আপনাদের সকালটা রাঙাতে। এটা বোধহয় প্রত্যেক দিনই বলি, এবং আজকে আমি একটু আজমিরের শুরুতেই তোমার থেকে কিছু সময় চেয়ে নিই। আমি একটা খুব ইম্পর্টেন্ট কিছু বলতে চাই আমার দর্শকদেরকে, কারণ চাই আমরা সবসময় যে আমাদের দর্শকরা ভালো থাকুক। এর কারণ হচ্ছে আমি কয়েকদিন ধরে ব্যাক পেইনে ভুগছিলাম। তো এই সময়টা যে পাস করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমার মতো আরও যারা রয়েছেন হাই হিলস ইউজ করা থেকে যদি বিরত থাকেন তাহলে হয়তো অনেক ক্ষেত্রেই ব্যাক পেইন অ্যাভয়েড করতে পারবেন। আর এসব টুকটাক এই অসুখ বলি, যদি আমি অসুখগুলো হয় না মেন্টালি একটা স্ট্রেস তৈরি করে, যে মানসিকভাবেও কনসেন্ট্রেট করা যায় না, ভালো থাকা যায় না। আর ব্যাক পেইন যাদের আছে কিংবা যাদের নেই তারাও কিন্তু হাই হিলস যদি অ্যাভয়েড করেন, মানে স্লিপার যদি অলওয়েজ ব্যবহার করেন আপনারা, তাহলে কি হবে না ব্যাক পেইনের ঝুঁকি অনেকটা কমে যাবে। তো টিনা খুব ইম্পর্টেন্ট একটা কথা বললো, এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং অবশ্যই হাই হিল অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু এরকম কিছু হতে পারে। এছাড়াও নানান রকমের কারণে কিন্তু ব্যাক পেইন হয়, সেই ব্যাপারগুলোকে খুঁজে আমার মনে হয় যে অবশ্যই, এবং ব্যাক পেইনের একদম মানে মহৌষধ হচ্ছে গিয়ে এক্সারসাইজ, তবে সেটা নিজে নিজে অ্যাপ্লাই না করাই ভালো, নিজে নিজে প্র্যাকটিস না করা ভালো। যখনই আপনি দেখবেন আপনার ব্যাক পেইন হচ্ছে, কোনো একজন ডক্টর কনসাল্ট করুন, কনসার্নড। আর এই মুহূর্তে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে নানান রকমের আয়োজন নিয়ে সাজাই আমরা সকালের বাংলাদেশ। তাই আজকেও তার ব্যতিক্রম নয়। সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে সেটা আপনাদেরকে জানাতে চাই, এক এক করে সম্পূর্ণ আয়োজনগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমিতে বিকেল 4:30টায় কবি শামসুর রহমানের সেমিনার কক্ষে প্রবন্ধ পাঠ, বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সভাপতিত্ব করবেন একাডেমির ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। আরও একবার ঢাকার খবরই জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আজ সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ ও চীন আন্তর্জাতিক বেতার এর যৌথ উদ্যোগে সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের প্রথম পর্বে বক্তব্য রাখবেন ঢাকায় নিযুক্ত চাইনিজ রাষ্ট্রদূত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মহাশয় আরেফিন সিদ্দিক, এবং এর দ্বিতীয় অংশে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকার আরেকটি আয়োজনের কথা জানাতে চাই। বঙ্গবন্ধু কবিতা পরিষদ শোক দিবস উপলক্ষে আলোচনা, কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল 10:30টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন অনুষ্ঠিত হবে। এটি এবার সিলেটবাসীদের জন্য সিলেটের খবর। লেটস প্লে অ্যান্ড ডিবেট ফর ফ্রেন্ডশিপ অ্যান্ড ব্রাদারহুড, এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত সমিতির উদ্যোগে ফোর্থ গেমস অ্যান্ড ডিবেট ফেস্ট GDF 2014 এটি শুরু হয়েছে এবং চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। এবার সিলেটের আরেকটি আয়োজনের কথা জানাতে চাই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং CEE ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড টেস্টিং কনসালটেন্সি CRTC এর যৌথ উদ্যোগে 6 দিনব্যাপী ইন্ট্রোডাকশন টু ETABS শীর্ষক প্রোগ্রাম। এবার একটা খুলনার খবর জানাতে চাই। আজ 4 বছর পর খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন হবে। বেলা 2:30 থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এখানে। যারা রয়েছেন শেরপুরে, এবারের আয়োজনটি তাদের জন্য। শেরপুরে 5 দিন ব্যাপী ফ্রিল্যান্সার টু এন্ট্রিপ্রিনিউর প্রশিক্ষণ কর্মশালা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এবার একটা সাতক্ষীরার খবর। দেশি ফলের অনেক গুণ নেই কজুরি তার, স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহারে, এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে বৃক্ষমেলা আয়োজন করেছে। প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এটি চলবে এবং আগামী 28শে আগস্ট পর্যন্ত হবে এটি। প্রত্যেক দিন সন্ধ্যায় থাকছে বাউল গান এবং বৃক্ষ বিষয়ক নাটিকা।
চাঁদপুরে যারা রয়েছেন, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আজ থেকে শুরু হচ্ছে 6 দিন ব্যাপী ইলিশ উৎসব। এবারের উৎসবের স্লোগান হচ্ছে জেগে ওঠো মাটির টানে। বিকেল 4টায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা হবে এবং দুপুর 2টায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল হোসেন। টিনা, আমরা মোটামুটি করে জানিয়ে দিলাম আজকের আয়োজনগুলো। এর বাইরেও দর্শক নানা রকমের আয়োজন থাকে আপনার যার যার জায়গায়, সবগুলো তো আমরা জানাতে পারি না সময়ের অভাবে। তবে উল্লেখযোগ্য কিছু ইন্টারেস্টিং উদ্যোগের কথা কিন্তু আমরা জানিয়ে দেই। যেরকম একটা ইলিশ মেলা দেখলাম, বৃক্ষ মেলা দেখলাম, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং আমার মনে হয় গতকাল আমি যে কথাটা বলছিলাম যে আমাদের ঐতিহ্যের সাথে জড়িয়ে আছে যেই জিনিসগুলো, বাবা মায়েদের রিকোয়েস্ট করছি আপনার সন্তানকে অবশ্যই হাত ধরে এগুলোর সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে যান, তাই তো? ঠিক তাই। এবং এই যে নানা রকমের বিষয়গুলো, বৃক্ষ মেলা, ইলিশ, আজকে দুটো জিনিসই কিন্তু বেশ চমৎকার ছিল। কতদিন আগে দেখলাম টেলিভিশন এবং পত্রিকাতে যে ইলিশের এখন খুব কম ঘাটতি দেখা যাচ্ছে, অথচ বিগত বছরগুলোতে কিন্তু এই সময় অনেক ইলিশ ছিল, পদ্মা সহ নানা রকমের নদীর বুকে, কিন্তু এখন নেই। এবং আমরা এত ভালোবাসি ইলিশকে। হ্যাঁ, অবশ্যই বাঙালি মানে পদ্মার ইলিশ। অবশ্য এখানে একটুখানি অর্থনীতির ব্যাপার জড়িয়ে আছে। আবার ইলিশ ধরার উপরে একটা নিষেধাজ্ঞা ছিল, পাচারের উপরে নিষেধাজ্ঞা তো অবশ্যই থাকাই উচিত। তো এই সবকিছু মিলিয়ে মিশিয়ে মোটামুটি বাজারটা মন্দা যাচ্ছে আর কি। এটা অর্থনীতির জন্য খুব একটা সুখবর কি দুঃসময় যাচ্ছে। তবে বাঙালি যারা ইলিশ খেতে সবসময় পছন্দ করেন তাদের জন্য ডেফিনেটলি ভালো খবর নয় আর কি। সেটাই। এবং আমরা সারা জীবনে কিন্তু মাছে ভাতে বাঙালি, এই ব্যাপারটা ভুলতে চাই না, প্র্যাকটিস করতে চাই, তাই না? অবশ্যই। এবং বাঙালি মানে হয় না ইলিশের এত আইটেম, সরষে ইলিশ এন্ড অল দ্যাট। সেটাই। তুমি তো সকালবেলাটা একদম ইলিশময় করে দিলে। দর্শক, আমরা হাতে তুলে নিলাম প্রতিদিনের পত্রিকা। আজকের যে পত্রিকাগুলো আমাদের হাতে রয়েছে সেগুলোর কিন্তু আমরা শিরোনামগুলো আপনাদেরকে জানাবো। সেটাই, সংবাদপত্রের কয়েকটা শিরোনাম জানিয়ে দিচ্ছি। শুরুটা আমিই করছি প্রথম আলো দিয়ে। প্রথম আলোতে শুরুতেই যেটা আমি দেখতে পাচ্ছি একদমই ছয়লাভ হয়ে আছে সব পলিটিক্যাল খবরে, সেগুলোই পড়তে চাই। যেটা লিড করেছে সচিত্র প্রতিবেদন প্রথম আলো, সেটা বলছে 7 মাসে 70 মামলায় অভিযোগপত্র, ঢাকায় বিএনপি জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে 200 মামলা, এটা বলছে প্রথম আলো। আর এরপরে যেটা পড়তে চাই সেটা হচ্ছে পুরনো 3 জাহাজ কিনতে পদে পদে অনিয়ম, চট্টগ্রাম বন্দরের খবর এটা। তারপরে যেটা পড়তে চাই সেটা হচ্ছে ইলেকট্রিসিটির সংবাদ, ইলেকট্রিসিটি নিয়ে হচ্ছে গিয়ে সংবাদ বিশ্লেষণ একটা জানাচ্ছে প্রথম আলো, সংবাদ বিশ্লেষণ করেছে। সেটা বলছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এখনো জরুরি অবস্থা, এটা বলছে। আর একটু বন্যা খবর একটুখানি পড়তে চাই। বন্যায় একটা সচিত্র প্রতিবেদন ছোট্ট করে নিচের দিকে করেছে, এটা হচ্ছে বন্যায় রাস্তাঘাট ডুবে গেছে, এটা বলছে। আর শিরোনাম যেটা করেছে সেটা বলছে উত্তরের মানুষ ত্রাণ চায়, উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলেও বন্যার অবনতি, এটা জানাচ্ছে প্রথম আলো। ব্যাস, ঠিক আছে দর্শক, এবার আমি দৈনিক যুগান্তরের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। নৌ আদালতের রায় আইন বহির্ভূত, এরকম একটি সংবাদ দেখতে পাচ্ছি এবং তার ঠিক ডান দিকে একটি সচিত্র প্রতিবেদন যেখানে বন্যার একটা ছবি দেওয়া আছে, পানি উঠেছে এবং সেখানে নিচে লেখা আছে বন্যায় সিরাজগঞ্জের অধিকাংশ চরাঞ্চল ডুবে গেছে। ছবিটি গত সোমবার সদর উপজেলার মেচরাচর থেকে তোলা। তার ঠিক নিচেই রয়েছে, ঠিক নিচে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী। ডান দিকে রয়েছে গাড়ি ভাঙচুর মামলা, আমান, রিজভি এবং ফারুক সহ 147 নেতাকর্মীর বিচার শুরু। আর তার সবচেয়ে ডান দিকে টিনা, এখানেও কিন্তু একটা ব্যাপার আছে, ত্রাণের অভাবে দুর্ভোগে পানিবন্দী মানুষ, আরও এলাকা প্লাবিত। এই ব্যাপারটাও খুব কষ্টের। ঠিক আছে, চলে যাব পরেরটায়। আচ্ছা, এরপরে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক শুরুতেই লিড যেটা করেছে সেটা হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবারও অস্থিরতা, বাড়ি ফিরে গেল ইবি শিক্ষার্থীরা, অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফের সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কে 24 শিক্ষার্থীরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রুয়েটে ছাত্রলীগ শিবির মুখোমুখি, এটা বলছে রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ শিবির মুখোমুখি, এইগুলো জানাচ্ছে ইত্তেফাক। আর এরপরে সচিত্র প্রতিবেদন যেটা বললাম না, সেটা বলছে বন্যার পানিতে প্লাবিত হচ্ছে রাজধানীর নিম্নাঞ্চল, রাজধানীতে ঢুকছে বন্যার পানি।
আর এরপরে ডান দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি দুর্নীতির মামলার তদন্তে পুলিশ, আইন সংশোধনের প্রস্তাব, এটা বলছে। আর এরপরে একটা পড়ে শেষ করতে চাই, এটা হচ্ছে দ্রুত বিচার আইনে বিএনপির 147 নেতাকর্মীর বিচার শুরু, পল্টনে বিএনপির সমাবেশে বোমা বিস্ফোরণ মামলা। এই তো দৈনিক সমকাল রয়েছে আমার হাতে এবং সেখানে রয়েছে নয়াপল্টনে ভাঙচুর ও বোমাবাজির মামলা। নিচে যে তিনজনের ছবি রয়েছে তারা হচ্ছে গিয়ে আমানুল্লাহ আমান, রিজভি আহমেদ এবং জয়নুল আবেদিন ফারুক। তার নিচে লেখা আছে বিএনপি জোটের 147 নেতাকর্মীর বিচার শুরু। এবং ডান দিকে রয়েছে বিদ্যুৎ জ্বালানি খাতে দায় মুক্তি আইনের মেয়াদ বাড়ল। এবং তার ডান দিকে প্রশাসনে ধীর গতি। এবং নিচে লেখা আছে অনেক মন্ত্রী ও সচিবের মধ্যে সমন্বয় নেই, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও অসন্তোষ প্রকাশ। এবং নিচে রয়েছে ডিআইএতে নানা অনিয়ম দুর্নীতি। ব্যাস, আচ্ছা আমাদের বাংলাগুলো শেষ হয়ে গেল। এরপরে দ্য ডেইলি স্টার রয়েছে আমার হাতে। দ্য ডেইলি স্টার শুরুতেই যেটা লিড করেছে সেটা হচ্ছে ব্ল্যাক মানি ফ্লাইং অ্যাব্রড, গভর্নমেন্টস অ্যামনেস্টি ড্রজ ভেরি লিটল রেসপন্স, এটা বলছে। আর একটা পলিটিক্যাল নিউজ পড়ে শেষ করতে চাই। দ্য ডেইলি স্টারের শিরোনাম বলছে ভায়োলেন্স ইন ফ্রন্ট অফ বিএনপি অফিস, 147 লিডার্স অ্যাক্টিভিস্টস অফ 1830 ইন্ডিক্টেড, এটাও বলছে দ্য ডেইলি স্টার। টিনা, এই ব্যাপারগুলোর বাইরে আমি একটা সংবাদ দেখলাম, সেটা প্রতিটা পত্রিকাতেই এসেছে। আমরা যে শিরোনামগুলো সবার সাথে শেয়ার করলাম সেটার বাইরে, সেটা হচ্ছে রাজধানীর খিলক্ষেতে কিন্তু ইয়াবা তৈরির যন্ত্রাংশ আটক হয়েছে একটা গাড়ির মধ্যে। এবং সেই গাড়িটা হচ্ছে পাজেরো গাড়ি, যেটা দেখে মানে একদমই বোঝার উপায় ছিল না যে এখানে ইয়াবা পাচার হতে পারে। এবং তাই কিন্তু হচ্ছে আজকাল যেসব অ্যালার্মিং ইস্যু, মানে যেসব অ্যালার্মিং জিনিসপত্র নিয়ে সমাজ হুমকির মুখে রয়েছে, তার মধ্যে ইয়াবা আজকাল একটা অনেক বড় আতঙ্ক, অন্ততপক্ষে বাবা মায়েদের। কারণ সব বাবা মায় আমি দেখেছি, অন্ততপক্ষে টিনেজারদের যারা বাবা মা, ওনারা খুব আতঙ্কে থাকছেন যে তার বাচ্চা যখন স্কুলে থাকছে, কলেজে থাকছে, কখন কোন সঙ্গে পড়ে ইয়াবা এডিক্টেড হয়ে যায়। এটা কিন্তু একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। শুধু ইয়াবাই না, ইয়াবার মতো করে নানান রকমের নেশা আমাদের যুব সমাজ সহ বিভিন্ন স্তরের মানুষকে ঘিরে রেখেছে। আমরা দর্শক চাই না এই ধরনের কোনো পরিস্থিতি, চাই না এই ধরনের কোনো বিপদ। এবং এই ড্রাগ এমন একটা ভয়ঙ্কর একটা ইস্যু, যেটা মানে আমার মনে হয় যে ছড়িয়ে যায় খুব দ্রুত। এখান থেকে সফলতা, মুক্তি খুব সহসা মেলে না, খুব কষ্ট হয়। তাই এই যে মাদকতা, এই যে বিষ, এই বিষের দুনিয়া থেকে আমরা সরে যেতে চাই এবং আমরা একটা মাদক মুক্ত সমাজ চাই। আর টিনা, যেহেতু আমরা মাদকের কথা বললাম, মাদক নিয়ে এবং মাদকাসক্তি নিয়ে এবং মাদকাসক্ত থেকে নিরাময় নিয়ে আমরা আজ একটু কথা বলবো, আলোচনা করব আপনাদের সাথে। তাই আপনাদের রিকোয়েস্ট করব আমাদের সাথেই থাকুন, কারণ সমাজ সচেতনতার জন্য এটা খুব বেশি করে দরকার। আর আমরা বোধহয় আমাদের প্রথম বিরতিতে এখন চলে যাই। বিরতির পরে আমাদের অতিথি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। সকালের বাংলাদেশ দেখছেন আপনি যমুনার পর্দায়। আর বিরতির আগে তো বলেই গিয়েছিলাম যে একজন অতিথি নিয়ে ফিরবো, কথা রেখেছি। আজকে আমাদের অতিথি মোহাম্মদ ফখরুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল। আমরা চলে যাচ্ছি তার সাথে কথা বলতে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আমরা ভালো আছি। সর্বপ্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে, আজকে সকালবেলা আপনি এসেছেন, প্রতিদিন সকালটা কি এত সকালে হয়? না, প্রতিদিন সকাল আমার এত সকাল হয় না, আপনাদের জন্য আজকে একটু সকালটা হয়েছে। আচ্ছা, আসলে আমার কাছে খুব ভালো লাগছে, আপনারা যে টপিকসটা নিয়ে আলাপ করবেন বলেছেন, এটা আসলে আমি উৎসাহিত হচ্ছি। খুবই ভালো। বাহ, হ্যাঁ, আমরা মানে কি হয়, আমরাও তো সমাজের বাইরে না, মানে সমাজ যেহেতু ইদানিং হয় না, ড্রাগ সবসময় এমন একটা ব্যাপার ছিল, আলোচনার কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু ইদানিং ইয়াবা, মানে ইয়াবাটা মানে কি বলে, একদম ব্রেকিং হয়ে গেছে, এরকম একটা অবস্থা। মানে প্রত্যেক ঘরে ঘরে টেনশন। তো এই নিয়ে একটুখানি কথা বলবো আপনার সাথে। তো শুরুতেই আমি যেটা জিজ্ঞেস করতে চাই যে ইয়াবা, শুধুমাত্র ইয়াবার নাম আমরা নিচ্ছি কারণ ইয়াবাটা ইদানিং খুব বেশি মানে ইয়াবা খুব বেশি হাতের কাছে অ্যাভেলেবল হয়ে গেছে, তাই জন্য সবাই খুব বেশি করে অ্যাভেল করছে। যা সব ড্রাগস আছে, অ্যাডিক্টেড তো বাড়ছে,
মানে এটা নিয়ে একটুখানি সবার আগেই আপনার চিন্তাটা শুনতে চাই, যেহেতু আপনি এটা নিয়ে কাজ করছেন, আপনি নিরাময় কেন্দ্রে আছেন, কাজ করছেন যেহেতু, সো শুরুতেই একটুখানি। আমি দীর্ঘ এক যুগের বেশি আমি কাজ করছি। আমি যে প্রথম যখন আমরা এই লাইনে কাজ করছিলাম তখন আসলে ইয়াবার কোনো অস্তিত্ব ছিল না। আচ্ছা, তখন হয়তো এক ধরনের পিল সম্পর্কে ছিল, অনেকেরই ধারণা ছিল যে এক ধরনের পিল ছিল যেগুলো আপনার আমাদের অন্য দেশে তৈরি হয়েছিল, সেগুলা ঈদের জন্য আপনার যে সিপাহীদের জন্য বা যারা যুদ্ধ করবে তাদের জন্য আসলে মেইনলি তৈরি হয়েছিল। সেটা কেন? এনার্জি ধরে রাখার জন্য? এটা এনার্জি বলতে কি, এটা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোলজারদের জন্য তৈরি করা হয়েছিল। ওরা যুদ্ধ করতে যাবে, যখন যুদ্ধ করতে গেলে এখন 5 ঘন্টা যুদ্ধ করতে হবে, 12 ঘন্টা যুদ্ধ করতে হবে, খাবারের প্রয়োজন হবে, তখন দেখা গেল ওই জিনিসটা খেলে পরে তাদের খাওয়ার আর ওই তৃষ্ণাটা লাগতো না, আচ্ছা, কিংবা এনার্জি থাকতো, অনেকক্ষণ কাজ করতে পারতো। দেখা গেল কেউ 8 ঘন্টা কাজ করার পরে সে আর কাজ করার এনার্জি থাকতো না। তো এরকম একটা যদি পিল খাওয়াই দেওয়া হয় একদিন 2 দিন তাদের ক্ষুধাও লাগবে না, ঘুম আসবে না। যখন না খাবে তখন কিন্তু ঘুম আসে। আবার সিমটমগুলো কিন্তু এরকম। আমাদের দেশে হলো এই কিছু দুষ্ট প্রকৃতির কিছু লোক ছিল যারা বাংলাদেশে যেভাবে নিয়ে আসছে, প্রথমে যারা নিয়ে আসছে, আজমল হুদা নাম আপনারা শুনেছিলেন, বিভিন্ন টেলিভিশনে তখনও প্রচার হয়েছে, সেদিনও আমার সাক্ষাৎকারের ছিল, এনটিভিতে আমি করেছিলাম। ঠিক আছে, ওকে, কিন্তু এই যে আমাদের দেশে যারা নিয়ে আসতেছে তাদেরকে কিভাবে পুশ করতেছে সমাজে এখন? ফার্স্ট করতেছে যে আপনার স্টুডেন্টের মাঝখানে, কিংবা যারা একটু ফেডি আছে, মেয়েদেরকে বিশেষ করে ফার্স্টে মেয়েদেরকে টার্গেট করেছিল। তো মেয়েরা প্রথম কিছুদিন ইউজ করার পরে তখন দেখলো যে না, এটা থেকে একটু আসলে স্লিম হওয়া যায়, কিন্তু লাস্টের খবর কিন্তু ভালো হয় না। পড়াশোনায় ভালো রেজাল্ট করা যায়, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ রেজাল্ট আপনি করতে পারবেন, কিন্তু রেজাল্ট নিয়ে বাসায় ফিরতে পারবেন না, হাসপাতালে যেতে হবে আপনার, নাহলে রাস্তায় তার ঠিকানা। আসলে এরকম ভয়াবহ আসলে ইয়াবার ব্যাপারটা। মানে দেখতে একটু উজ্জ্বল কিন্তু ভিতরটা পুরোটাই অন্ধকারে ভরা। টোটাল ফরমালিন দিয়ে একটা আমকে যেভাবে মার্কেটে রাখা হয় ঠিক তাই, বাইরে তার চকচক দেখা যায় আর ভিতরে পচে যায়। ভিতরে আপনি দেখেন, ভিতরে কাটবেন, বাইরে কিছু অংশ দেখা যাবে যে অনেক ভালো, একদম ডিপে যখন যাবেন তখন দেখবেন যে আসলে পচা, ওই জিনিসটা বোঝা যায় তখন। ঠিক ইয়াবার ব্যাপারটা এরকম। ইয়াবা এখন বাংলাদেশে আসলে ইয়াবা না, কিন্তু এগুলা এখন যে ইয়াবাগুলো তৈরি হচ্ছে, ধরেন একটা ইয়াবা দিয়ে অন্তত 1000 ইয়াবা তৈরি করতেছে, টোটালি ডুপ্লিকেট। অর্থাৎ বাংলাদেশের মানুষকে মেন্টাল ডিজঅর্ডার করার জন্য এটা হলো কারো না কারো এটা একটা চালাকি আর কি, আমি বলবো। আচ্ছা, তো তার মানে এটা কোনো না কোনো ভাবে আপনার কথা উঠে এলো যে এটার সাথে মেন্টাল ডিসঅর্ডারটা খুবই রিলেটেড। হ্যাঁ, চলে আসতেছে। কারণ যারা এখন ইয়াবা নিচ্ছে, ইয়াবা নেওয়ার পরে তাদের প্রবলেম কি হইতেছে, সংসারে অশান্তি হচ্ছে, তার মধ্যে সন্দেহ তৈরি হইতেছে। যারা ম্যারিড পারসন, তার ওয়াইফকে সে সন্দেহ করতেছে, অযথা সন্দেহ করতেছে। এরকম কেস আমার কাছে আসছে যে ওয়াইফ অন্য কারোর সাথে তার রিলেশন আছে, এটা সে ধরে নিচ্ছে। সে কি করছে, কিছু খাবার নিয়ে, সে ইয়াবা খাইছে, খাওয়ার পরে কিছু খাবার নিয়ে, ড্রাই খাবার নিয়ে সে ফল ছাদের উপরে চলে গেছে। ফল ছাদের উপরে গিয়ে বউকে পাহারা দেওয়ার জন্য সে টর্চ লাইট নিয়ে গিয়ে বসে আছে ওখানে ফলসাদের মধ্যে। সে চিন্তা করা যায় না যে এটা মানে কতটুকু অসুস্থ হইলে সেটা করে। সেই ফলসাদের মধ্যে বসে আছে যে ওয়াইফ কার সাথে কে আসে ঘরের ভিতরে ঢোকে তাকে সে ধরবে। আচ্ছা, তার মানে আপনি বলছেন এটা আমাদের ভেতরে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ওটাকে খুব বেশি কাবু করে ফেলে। তো এক্ষেত্রে এদের টার্গেটেড অডিয়েন্স ইয়াংরা হয়, ইয়থ হয়, তাই তো? আচ্ছা, তো এক্ষেত্রে ইয়থ এরকম কোনো টার্গেটেড পিপল থাকে যে এদের নার্ভাস সিস্টেমের কথা আমি বললাম, যে যাদের নার্ভাস সিস্টেম পুয়ার, ওদেরকে খুব তাড়াতাড়ি গ্র্যাবে আনা যায়? আসলে মেইন ব্যাপারটা এটা তো তাদের উদ্দেশ্য না, তারা তো নার্ভাস সিস্টেম নিয়ে আসলে চিন্তা করে না। তারা চিন্তা করে যে এখন আমি যেটা মনে করি আর কি, আমার চিন্তা থেকে যে বাংলাদেশের ছেলেরা আসলে এখন অনেক ফাস্ট, টোটালি আমরা বাঙালিরা কিন্তু আসলে অনেক শক্তিশালী, অন্য কোনো কান্ট্রির লোক কিন্তু আমাদের মতো তো শক্তিশালী না। কিন্তু আমার যেটা ধারণা, যেমন আমাদের সাকিব হাসান, ঠিক আছে, সে ওয়ার্ল্ড অফ দ্য কিং, এরকম বাংলাদেশের একটা ছেলে ওয়ার্ল্ড অফ দ্য কিং, এটা আশেপাশের লোকজন আসলে সহ্য করতে পারে না। তো যেখানে 400 বছর আগে যে চায়নাকে 400 বছর ব্রিটিশরা মাদক দিয়ে ঘুম পাড়িয়ে রাখছিল, ঠিক এখন আমাদের প্রতি মিয়ানমার বলেন বা আশেপাশে যে দেশগুলো আছে, অন্তত বাংলাদেশের ছেলেদেরকে একটু কিভাবে দাবাইয়ে রাখা যায়
হ্যাঁ, হ্যাঁ। এটা হলো তাদের, আমার মনে হইতেছে এটা প্ল্যান। আচ্ছা, তো ইন দ্যাট কেস, হ্যাঁ আজমির। যেটা বলতে চাচ্ছিলাম যে ইয়াবা নিয়ে তো আমরা একটু কথা বললাম, আমার মনে হয় যে যদি মাদকের কথা বলি তাহলে মাদকের মধ্যে শুধুমাত্র ইয়াবা না, আপনি যেহেতু আপনার প্রায়োগিক সেন্স আছে, আপনার অভিজ্ঞতা আছে, এর ছাড়া কি কি, ইয়াবা ছাড়া আর কি কিতে এডিক্টেড হয়ে আপনাদের কাছে মানুষজন যাচ্ছে চিকিৎসার জন্য? আমরা আসলে এইসব মেসেজগুলো আসলে দিতে চাই না, তারপরে আমি বলতে চাচ্ছি যে অনেকে যে যেমন গাঁজাটাকে এটা মনে করে যে এটা ইজিলি অ্যাভেলেবেল এবং এটা কোনো নেশা হিসেবে কেউ মনে করে না যারা খায়। অনেক এমনও ছেলে আছে যে আমার এখানে এখনো সে অ্যাডমিট আছে, সে বলতেছে এটা তো কোনো ড্রাগস না, এটা জাস্ট আমি খাচ্ছি, আমার ইচ্ছা হলে খাচ্ছি, না হলে খাচ্ছি না। ওর ধারণা যে গাঁজা যে এটা কিন্তু ড্রাগস না, অথচ গাঁজায় কিন্তু মানসিক রোগী করে দেয় একটা পর্যায়ে যে, যেমন ফেন্সিডিল খাচ্ছে অনেকে, তো সেটাকেও দেখা গেল সে বলতেছে না আমি তো অকেশনালি খাচ্ছি, হিরোইন খাচ্ছে বলতেছে এটা আমি অকেশনালি খাচ্ছি। এই জিনিস অকেশন বলতে কিছুই নাই। গাজার আমি গতকালকেও আমার একটা কাউন্সিলিং সেশনে আমি বলেছিলাম একটা গল্পের মতন আর কি, যে গাজা বলতেছে তুমি আমাকে একবার ভালোবাসো, আমি তোমাকে অনন্তকাল ভালোবাসবো। ঠিক আমাদের একজন শিল্পী সে বলতেছিল আমি তোমার 12 মাস ভালোবাসি, তুমি সুযোগ পাইলেই বাসিও। অর্থাৎ গাজা যদি কারো ব্রেনে একবার যায় 1 বছর পর্যন্ত থাকে। তাহলে আচ্ছা, এখন একটু নিরাময় প্রসঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে, নিরাময়ের আগে আমি একটুখানি যেটা জানতে চাই যে ড্রাগের কথা বললেন, তো এর থেকে কি ক্রিমিনাল মাইন্ডটা অনেক বেশি চলে আসতেছে? আপনারা দেখেন আসলে আমার একটা কথা, যে যতটুকু পানিতে নামবে সে ততটুকুই ভিজবে, অন্য কোনো কিছুই জানবে না। সমুদ্রের জল কতটুকু ডিপ আছে আসলে যে না নামছে সে ছাড়া কেউ বলতে পারবে না। যে মাদক গ্রহণ করেছে সেই বুঝতে পারবে। ধরুন আমরা সাধারণত দেখেন ড্রিঙ্ক করা অবস্থায় একজন লোক, মাতাল লোক, আপনারা কখনো রাস্তায় দেখেছেন কিনা, সে একটা পর্যায়ে সে সুস্থ থাকে, খুব উন্মাদ হয়ে যায়, কতক্ষণে যে মাদক গ্রহণ করবে, গ্রহণ করার পরে সে কিন্তু রাস্তার রাজা হয়ে যায়, কুকুর একটাও থাকে না রাস্তায়, সে একাই চিল্লাচ্ছে। অর্থাৎ তার মানে এটা দিয়ে ক্রিমিনাল মাইন্ডটা জেগে ওঠে। তার যখন একজন মানুষের সুস্থ মস্তিষ্কটা তখন ঘুমিয়ে পড়ে। আচ্ছা, তার মানে আমি একটু আপনার কথার লিংক নিয়ে দর্শকদের বলতে চাই, অন্ততপক্ষে ইয়াংদের, তোমরা যারা আজকে আমাদের এপিসোডটা দেখছো শুনছো, তোমরা এটা খুব ভালো করে মাথায় বসিয়ে নাও যে ড্রাগ ওয়ান্স তুমি নিতে স্টার্ট করেছো, তো এটা কিন্তু দিনে দিনে তোমার ডে বাই ডে ডেভেলপ করিয়ে দেবে তোমার ক্রিমিনাল মাইন্ড। সো এটা থেকে অবশ্যই বি অ্যাওয়্যার, তোমার জন্য, তোমার ফিউচারের জন্য, তোমার বাবা মায়ের জন্য এবং সবশেষে বড় পরিসরে রাষ্ট্রের জন্য। এবং অন দ্যাট ভেরি নোট আমরা একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক ওয়েলকাম ব্যাক। সকালের বাংলাদেশ দেখছেন যমুনার পর্দায়। আজকে আমাদের অতিথি হচ্ছেন ফখরুল হোসেন এবং তিনি ব্যবস্থাপনা পরিচালক ব্রেন অ্যান্ড লাইফ হসপিটাল। আজকে আমরা আমাদের সেই অতিথির সাথে কথা বলছি যে প্রসঙ্গে, সেটা হচ্ছে মাদকাসক্তি থেকে, মাদকাসক্ত মানুষ কিভাবে পরিত্রাণ পেতে পারে এই ভয়ঙ্কর সর্বনাশা এই পথ থেকে। আমরা চলে আসলাম, কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলাম যে জানলাম আপনার কাছ থেকে যে কি কি নেশা আমাদেরকে গ্রাস করছে। আচ্ছা, আমরা এটা মোটামুটি জানলাম। এই নেশাগুলো যেন না আসে এটার জন্য আমাদের দেশের আইন, প্রশাসন এবং নানান রকমের মানুষজন কিন্তু আছে প্রতিরোধ করতে। কিন্তু যখন একটা মানুষ এদের বাইরে, এদের চোখকে ফাঁকি দিয়ে নেশা করে ফেলছে, তখন কিভাবে পরিত্রাণ করা যায় সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলবো। এবং কথা বলার আগে এই মুহূর্তে আমরা একটু চলে যাচ্ছি আমাদের নিউজ স্টুডিওতে, সেখানে নিউজের আপডেট জানবো, তারপর ফিরে এসে আমরা এই প্রসঙ্গে কথা বলবো। আমাদের নিউজ স্টুডিওতে রয়েছেন কাশফি আজিজ, তিনি জানাবেন এই মুহূর্তে হাতে থাকা লেটেস্ট নিউজ আপডেট। কাশফি, শুভ সকাল। শুভ সকাল আজমির, ধন্যবাদ। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। 26শে আগস্ট দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি বিরোধী দিবস। 2006 সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে দিনাজপুরে ফুলবাড়ী কয়লাখনি না করার দাবিতে সেখানে সর্বস্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। এদিন বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির ফুলবাড়ী অফিস ঘেরাও কর্মসূচি চলাকালে তৎকালীন বিডিআর ও পুলিশের গুলিতে নিহত হন 3 জন। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে ফুলবাড়ী ও ঢাকায়।
দু একটি নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও দেশের সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নেত্রকোনা দুর্গাপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে 53টি ইউনিয়নের প্রায় 2 শতাধিক গ্রাম এখনও পানির নিচে। যমুনার পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। খুব আশার খবর নেই সিরাজগঞ্জে বন্যা কবলিতদের জন্য। পদ্মা ও আড়িয়াল খাঁ নদের পানিতে নতুন করে প্লাবিত হয়েছে ফরিদপুরের 13টি ইউনিয়নের শতাধিক গ্রাম। সুরমা, জাদুকাটা, লইক্ষা সহ বিভিন্ন নদ-নদীর পানি 17টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহী মহানগর যুবদলের নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে যুবদলের 70 নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার রাতে এই সিদ্ধান্ত নেন তারা। পরে পদবঞ্চিতরা অভিযোগ করেন, কাউন্সিল কিংবা ঘোষণা ছাড়াই সংগঠনের জ্যেষ্ঠ নেতাকর্মীদের বাদ দিয়ে গঠন করা হয়েছে এ কমিটি। গত 19 আগস্ট চূড়ান্ত করা যুবদলের নবগঠিত কমিটির ঘোষণা দেওয়া হয় 23 আগস্ট। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পদত্যাগের জন্য 48 ঘন্টার আলটিমেটাম দিলেন পাকিস্তান আওয়ামী তেহরিক পিএটি প্রধান তাহিরুল কাদরি। সোমবারের ভাষণে তিনি বলেন, পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা না করা হলে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা। একই দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগের হুঁশিয়ারি দেন পিটিআই প্রধান ইমরান খানও। এদিকে 24 ঘন্টার মধ্যে পিএটি এবং পিটিআই সমর্থকদের পার্লামেন্ট এলাকা খালি করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ইবোলায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত 120 চিকিৎসা কর্মী মারা গেছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। লাইবেরিয়ায় ইবোলার পরীক্ষামূলক প্রতিষেধক সেবনে এক চিকিৎসক মারা যাওয়ার পর সংস্থাটি এ তথ্য জানায়। সোমবার লাইবেরিয়ায় তথ্যমন্ত্রী লুইস ব্রাউন চিকিৎসকের মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত চিকিৎসক আব্রাহাম বারবার ছিলেন লাইবেরিয়ার সবচেয়ে বড় হাসপাতালের উপপ্রধান। এ পর্যন্ত মোট 6 জন ব্যক্তি পরীক্ষামূলক প্রতিষেধক জিম্যাপ গ্রহণ করেছেন। এদের মধ্যে 3 জনই লাইবেরিয়ান, 2 জন মার্কিনী এবং 1 জন স্প্যানিশ। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে আজমিরের কাছে। কাশফি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের অতিথির কাছে। তো যেহেতু নিরাময়ের কথা বললাম, আমরা ঠিক নিউজ আপডেট জানার আগেই বলছিলাম যে সমস্যাগুলো আমরা জানি, সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি, কিন্তু যারা সমস্যাগ্রস্ত হয়ে যাচ্ছে এত সমাধানের ইনিশিয়েটিভ নেওয়ার পরেও, তাদের জন্য নিরাময়ের উপায়গুলো কি, বা আপনারা কিভাবে একজন মাদকাসক্ত রোগীকে সুস্থ করে তুলছেন, প্রক্রিয়াটা কি? হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্দর টপিকস নিয়ে আসছেন। আমার একটাই কথা যে মাদকাসক্ত মানে অপরাধী নয়। যে কোনো রোগের মতন এটা একটা রোগ, নিরাময়যোগ্য অবশ্যই। তবে এখান থেকে আসতে হলে যে মাদকাসক্ত তাকে আসলে সরাসরি হিট করা যাবে না। আচ্ছা, আসলে তার সাথে যেই হোক, আপনার সন্তান হোক, আপনার ভাই হোক, আপনার বোন হোক, তার সাথে তার কাছে যেতে হবে, ক্লোজ হইতে হবে, তার কষ্টগুলো জানতে হবে যে কি অসুবিধাগুলো তার হচ্ছে, সে মাদক কেন নিচ্ছে, এটা গুরুত্বপূর্ণ কথা না। মাদক নেওয়ার ফলে তার কি কি অসুবিধাগুলো হচ্ছে, ঠিক আছে, ওকে, সে না বুঝে সে একটা কাজ করেছে, আমরা বলি সে একটা ফাঁদে পড়েছে, এটা ভুল করেছে। এখন ভুলের পিছনে যদি আবারও ভুল করতে যায়, আপনি দেখা যায় আমাদের সাধারণত আমরা কি করি, এই তার কাছে না যেয়ে, তার মনের কথাগুলো না শুনে আমরা কি করি, এই তুমি এই কাজ করেছো, যাও তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে কোনো টাকা দেওয়া হবে না, তোমাকে রেগুলার হয়তো 200-500 করে টাকা দেওয়া হইতো, এটা বন্ধ করে দেওয়া হচ্ছে, গাড়ি দেওয়া হইতো, গাড়িটাও বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু পরে কি হইতেছে, ওরা আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। বন্ধুরা কিন্তু তাদেরকে অনেক যত্ন করে, কারণ বাসার লোক বাবা যতটুকু আদর না করে, বন্ধু কিন্তু ঠিকই অনেক যত্ন করে। সে ঠিকই তার খোঁজ খবর নিতেছে, বন্ধু তুমি খাইছো কিনা, বন্ধু তুমি উঠছো কিনা। তখন চিন্তা করে যে বাইরের লোকই তো আমাকে অনেক বেশি ভালোবাসে, তার মানে আমার গার্জিয়ানের প্রতি তখন ওদের আস্তে আস্তে ওই ড্রাগস নিয়ে তো সে একরকমের এফেক্ট হয়েছে। আরেকটা সন্দেহ তার মধ্যে জেগে ওঠে, কিভাবে সে কি আমার বাবা, সে কি আমার মা, যে আমার সাথে এরকম আজকে আমি একটা হয়তো ভুল করে ফেলছি, আমি স্বীকার করছি না তাদের কাছে, কিন্তু সে তো জানতে চায় না যে আসলে কি জন্য আজকে আমার এই অবস্থাটাকে। আসলে আমরা কারণটা কিন্তু জানা উচিত। যে লেটেস্ট একটা ঘটনা আমার কাছে যে জিনিসটা, যে একটা ছেলে সে বাসা থেকে রেগুলার ভালোইভাবে চলছে, যে কোনো হয়তো তার একটা অ্যাফেয়ার হয়ে গেছে কোনো মেয়ের সাথে, কিন্তু বাসাতে কিন্তু তাকে সেরকম টাকা দিচ্ছে না। সে কি করছে, একটা পর্যায়ে যে সে মাদকের সাথে জড়িত হয়ে গেছে, সে মাদকের ব্যবসা শুরু করে দিয়েছে।
যে দেখতেছে রেগুলার ডেইলি সেই মাদকের ব্যবসা করলে অনেক টাকা তার কাছে, সে 50,000 টাকা সেল করলে প্রায় 20% তার প্রফিট চলে আসে। তো ডেইলি যদি 10,000 টাকা একটা ছেলে করতে পারে, আর্ন করতে পারে, এটা তো কি বলবো আর, এরা তো যুদ্ধের ক্ষেত্রের জন্য মানে রেডি হয়ে যায়, যে কোনো যুদ্ধের মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত। তা আমি বলবো এই আমাদের ছেলেগুলাকে যুদ্ধে পাঠানোর আগে সঠিক ট্রেনিং দেওয়া উচিত, যে বাবা মা আমাদের অন্তত এই কাজগুলো করা উচিত। আমরা কি আমাদের নিজের অফিসটাকে আমরা গুরুত্ব দেই, নিজের অফিসকে গুরুত্ব দিই, নিজের ভালো লাগাটাকে গুরুত্ব দিই, নিজের ইচ্ছাটাকে গুরুত্ব দিই। হ্যাঁ আমার ছেলে ডাক্তার হবে, আসলে ডাক্তার হওয়ার মতন তার এবিলিটি আছে কিনা এটা কিন্তু আমরা দেখতে চাই না। একটু চিকিৎসা পদ্ধতির কথা একটু জানতে চাচ্ছিলাম, যে চিকিৎসা পদ্ধতিটা কি আসলে? চিকিৎসা পদ্ধতি হলো প্রথমত তার কাছে যখন যাবে, সে যখন বলবে যে ঠিক আছে, কিংবা চিকিৎসা যাওয়ার দরকার নাই, আগে তাকে কাউন্সিলিং এ নিয়ে যাক। আমি সরাসরি ডক্টরের কাছে না যেয়ে একজন মনোবিজ্ঞানীর কাছে যাক, সে যে ওখান থেকে সে কাউন্সিলিং নেক। যেমন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কাউন্সিলিং সেন্টার এখন ডেভেলপ হয়েছে। মন কাউন্সিলিং সেন্টার আপনার গ্রিন রোডে আছে, সেখানে শুধু কাউন্সিলিং হচ্ছে, রেগুলার অনেক ম্যাডামরা সেখানে বসেন শুধুমাত্র কাউন্সিলিং করার জন্য। আপনার মনের যত কথা আছে তাদের কাছে বলবেন, তারা আপনাকে একটা ভালো পরামর্শ দিবেন। আপনি মাদকাসক্ত হয়ে গেছেন, আমি যে হয়ে গেছে তাকেও বলছি যে গার্জিয়ান হয়ে গেছে তার করণীয় কি, সেখান থেকে যে সে পরামর্শ নিয়ে আসতে পারে। তবে মাদকাসক্ত একবার হয়ে গেলে একা একা মাদক থেকে বাইরনের কোনো পথ নাই। অর্থাৎ আমাদের কথা যেটা, যে একবার আপনি মাদক গ্রহণ করা আর 10 বার গ্রহণ করার মধ্যে কোনো তফাৎ নাই। অনেকে মনে করে আমি মাঝে মাঝে খাই। অর্থাৎ আমরা একটা উদাহরণ দিচ্ছি, একটা মেসের ভিতরে 100টা শলা থাকে কিংবা 50টা থাকে, একটার ভিতরে যদি আগুন ধরানো হয় বাকিগুলো কি হবে? জ্বলে উঠবে। ঠিক মাদক একবার নেওয়ার সাথে সাথে আবার সে দানব হয়ে যায়, তখনই তার এই আচরণগুলো একটু অন্যরকম হয়, বাবার সাথে খারাপ আচরণ করে, মার সাথে করে। তো যেমনই করুক গার্জিয়ানদের ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আমার একটাই কথা, মাদকাসক্ত মানে অপরাধী নয়, যে কোনো রোগের মতন একটা রোগ এইভাবে বিবেচনা করতে হবে। সে আজকে অসুস্থ হয়েছে, তাকে কাউন্সিলরের কাছে নিয়ে যায় কিংবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, আর সঠিক পরামর্শ। আর যদি কোনো ক্লিনিকে যেতে হয়, আপনি গার্জিয়ান ক্লিনিকে যান, যে কারো কথায় আপনি যে কোনো ক্লিনিকে হুট করে ঢুকাই দিয়েন না। ওইখানের পরিবেশ সম্পর্কে জানেন, ওইখানে একজন বিশেষজ্ঞ কোনো ডাক্তার আছেন কিনা, ওইখানে কাউন্সিলর আছে কিনা, মানে পরিবেশ আছে কিনা তাদেরকে দেওয়ার মতন। আমাদের গার্জিয়ানরা কি করে, যেমন এমন দেখি হঠাৎ করে জানে যে অমুক জায়গায় নিরাময় হচ্ছে, চ্যাট করে ফোন করতেছে, লোকজন এসে নিয়ে যেতেছে, ভিতরে কি হচ্ছে না হচ্ছে তারা কিন্তু কিছুই জানে না। পরবর্তীতে বাইরনের পরে সে আরো ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, যে তোমরা আমাকে এইভাবে না বলে না শুনে হঠাৎ করে তোমরা আমাকে হসপিটালে দিয়ে দিলা। এই জিনিসগুলো আসলে আমার মনে হয় একটু আমাদের মনোভাবটা তৈরি করতে হবে, যে সন্তানের প্রতি, যে আমার সন্তান একটা বিপদে পড়েছে, তার পাশে আমি একটু দাঁড়াই। আমরা যদি তার সাথে খারাপ ব্যবহারটা না করে সুন্দর ব্যবহার করি, করলে সেও ডাক্তারের কাছে যেতে উদ্বুদ্ধ হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তার মানে আমি আপনার কথা থেকে যদি দর্শকদের একটুখানি সাম আপ করে দিতে চাই, তাহলে আমরা এটা বুঝলাম যে বাবা মায়ের প্রথম করণীয় যেটা হচ্ছে, আগে যে নিরাময় কেন্দ্রে দিচ্ছেন তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে নেওয়া, এবং যেটা আমাদের সাইকোলজিক্যাল অ্যাটাচমেন্টের কথা যদি বলি, মেন্টালি তাদেরকে দূরে ঠেলে না দিয়ে তাদেরকে একটুখানি আপন করে নিয়ে তাদের প্রবলেমটা জানতে চাওয়া, এবং সেই বুঝে তার মতন করে এগিয়ে ট্রিট করা তাকে, কিংবা তারপরে হচ্ছে গিয়ে ফার্দার আপনি ডক্টর কনসাল্ট করেন কিংবা সাইকোলজিস্ট কনসাল্ট করেন। মানে কোনো অবস্থাতেই এই সময় মেন্টালি একটা বাচ্চাকে প্রেসারে ফেলা যাবে না, যাতে সে তখন তাকে শত্রু মনে করতে শুরু করে, তাই তো? আর ইকোনমিক সলভেন্সি এর সাথে একটুখানি রিলেটেড, ধরেন একটা বাচ্চা 10 টাকা পেতো, হঠাৎ করে টাকাটা দেয়া বন্ধ হয়ে গেল, তখন সে আরো বেশি ক্ষিপ্র হয়ে ওঠে। তো এগুলো আর কি করা যাবে না, এগুলো একটুখানি মাথায় রাখতে হবে। আর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সকালবেলা আমাদেরকে সময় দিলেন, কিছু ইম্পর্টেন্ট কথা বললেন, যেটা আমার মনে হয় সব বাবা মায়েদের শুনে রাখা, মানে শুনে ভালো হলো আর কি, শুনে রাখা দরকার ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি যমুনা টেলিভিশনকে আমি অত্যাধিক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যে সকাল ভোরের খবরটা আসলে সবাই কিন্তু ফ্রেশ মাইন্ডে আপনাদের কথাগুলো নিল, বা আমাদের কথাগুলো যদি তারা রিসিভ করে থাকে, আমার মনে হয় তারা সাফল্য হতে পারবে। যে কারো সন্তান যদি মাদকাসক্ত হয়ে থাকে, টোটাল একটাই কথা, আমার আবারও কথা, সেটা বারবার বলতেছি, যে মাদকাসক্ত মানে অপরাধী নয়, কোনোভাবেই তাকে কোনো মেন্টাল টর্চার করা যাবে না। তো আপনাদের এই সুন্দর প্রোগ্রামের জন্য আমি আপনাদেরকে আমার আন্তরিক ভালোবাসা, এবং আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব, যদি কারো এরকম, আমি একটা মেসেজ দিচ্ছি, কারো কোনো প্রবলেম হয়, যে অনেকের কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকতে পারে, সে চিকিৎসা নিতে পারছে না, আমি জানি, তো আমার সাথে সরাসরি যোগাযোগ করলে অবশ্যই আমি তাকে সহযোগিতা করব। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আর দর্শক, আমরা একটা বিরতিতে চলে যাচ্ছি, আপনারা সাথেই থাকুন, কারণ বিরতির পরে আমি আর আজমির আপনাদের সাথে ফিরছি।
ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ আমাদের সকালবেলার এই আয়োজন সকালের বাংলাদেশে। কথা বলছিলাম মাদকাসক্তি থেকে নিরাময় নিয়ে, যেটা আমাদেরকে মাদকাসক্ত যেটা হচ্ছে আমাদেরকে মানসিক এবং শারীরিকভাবে প্রচণ্ড পরিমাণে নাকাল করে ফেলে, নাজেহাল করে ফেলে। মানসিক এবং শারীরিক সুস্থতার জন্যে আরও একটা প্রকৃতির অনুষঙ্গ যেটা খুব বেশি আমাদের সাথে রিলেটেড, সেটা হচ্ছে ওয়েদার, আবহাওয়ার উপরে আসলেই প্রচণ্ড পরিমাণে ডিপেন্ড করে আমরা কেমন থাকছি। তাই জন্যে আবহাওয়ার খবর কিন্তু এখন না জানলেই নয়। আর আবহাওয়ার খবর জানতে ডিরেক্ট কানেক্ট করছি আজমিরকে ওয়েদার স্টুডিও থেকে। আজমির। টিনা, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, জানাবো ওয়েদার আপডেট। আজ ঢাকা, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 35.3 ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা 23.6 ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সূর্যোদয় হচ্ছে গিয়ে 5টা 38 এবং সূর্যাস্ত 6টা 23। দর্শক, এবারে জানিয়ে দেব আজকের বিভাগীয় যে শহরগুলো রয়েছে সেই শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ 35.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। এবারে রংপুরে সর্বোচ্চ 29.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। এবং খুলনা সর্বোচ্চ তাপমাত্রা 34.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। সিলেট, এটা হচ্ছে সবার শেষে জানিয়ে দিচ্ছি সিলেটের কথা, সর্বোচ্চ তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 23.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাতের যে কথাটা বললাম, যেহেতু সম্ভাবনা থাকছে এবং অতিরিক্ত মোটামুটি কিন্তু তাপমাত্রাটা একটু গরমই, এ কারণে সবসময়ই কিন্তু আপনি হাতের কাছে একটা ছাতা রাখতে পারেন এবং গরম থেকে বাঁচার জন্য একটু অতিরিক্ত পানি পান করতে পারেন, কারণ প্রচুর পরিমাণ ঘাম ঝরে। এই ঘামটা থেকে মুক্ত হতে কিন্তু পানির কোনো বিকল্প নেই। সবাই ভালো থাকুন এই প্রত্যাশায় ফিরছি সকালের বাংলাদেশে। ধন্যবাদ আজমির, জানিয়ে দিলে আমাদেরকে ওয়েদারের নিউজ। আপাতত আমরা জেনে ফেললাম কোথায় কোথায় কীরকম আবহাওয়ার থাকার সম্ভাবনা রয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। দর্শক, আপনাদেরকে যেটা বলতে চাই, যেহেতু মোটামুটিভাবে বৃষ্টিপাতের কথা বললো এবং যেহেতু ভাদ্র মাস চলছে, এ সময় ওয়েদার কিন্তু একটুখানি ইনকনসিস্টেন্ট, মানে আপনি হঠাৎ করেই গেস করতে পারবেন না যে কখন বৃষ্টি হবে, কখন রোদ্দুর থাকবে, কখন খুব বেশি করে গরম লাগবে বা কখন চট করে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে। তো যেহেতু এরকম একটা সেন্সিটিভ ওয়েদার এখন রয়েছে আমাদের মধ্যে, তাই জন্য আপনারা কিন্তু একটুখানি সতর্ক থাকবেন এবং ছাতা কিংবা রেইনকোট, এটা বারবার একটুখানি রিমাইন্ডার দিয়ে দেই এটার থেকে, এটা সাথে নিয়ে নেবেন। তাহলে কি হবে না, বৃষ্টিতে ভেজার সম্ভাবনা থাকবে না, থাকতে পারবেন সুস্থ। আর দর্শকদের বলতে চাই যে আপনারা আপনাদের মতামতও কিন্তু এসব বিষয়ে, এসব সম্পর্কে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর এজন্য আপনাদেরকে কানেক্টেড থাকতে হবে আমাদের সাথে। যেখানে কানেক্টেড থাকবেন, আমাদের অফিসিয়াল ওয়েব পেজ সকালের বাংলাদেশের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, facebook.com/সকালের বাংলাদেশ। আর ফেসবুকের কথায় যখন আসলাম, ফটো নিয়ে, মানে ফটোর সাথে আপনাদের সাথে যেখানে কানেক্টেড সেটাও একটুখানি বলে নেই। আমাদের ফটো প্রত্যেক দিনের একটা দেখাই, ফটো অফ দ্য ডে। আজকে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফারহাতুল্লাহ ফাহিম, উনি পাঠিয়েছেন ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহের একটা ছবি, দেখে নিন। বাহ, চমৎকার একটা ছবি দেখে নিলাম আমরা ব্রহ্মপুত্র নদের। আর এরপরে আমি আমার পাশে আজমিরকে পেয়ে গেছি। আজমিরকে একবার ওয়েলকাম করে নিই। আজমির, ওয়েলকাম ব্যাক টু দ্য স্টুডিও। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও একবার।
আর তারপরে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে, কারণ দর্শকরা কিন্তু প্রতিনিয়ত অনেক চমৎকার চমৎকার ছবি পাঠাচ্ছেন, আর সেই ছবিগুলো আমাদেরকে অনেক বেশি আনন্দ দিচ্ছে টেলিভিশনের যে দর্শক রয়েছে তাদেরকেও। আর এই কারণেই ধন্যবাদটা আপনাদেরকে বেশি বেশি করে দেই। facebook.com, আপনি ফেসবুকে যেতে পারেন, facebook.com/সকালের বাংলাদেশ, এখানে আপনি আমাদেরকে খুঁজে পাবেন। আর আজকের নিশ্চয়ই তুমি জানিয়ে দিয়েছো যে কিভাবে ছবি পাঠানোর উপায়। কিভাবে ছবি পাঠাতে হবে সেটা বলিনি, একটুখানি ছোট করে বলে দিয়ে, যেটা হচ্ছে এই মাসের ছবি পাঠাবেন, সকালবেলার ছবি পাঠাবেন, আমাদের ওয়েব পেজে পাঠাবেন, ইনবক্স করতে হবে। আর এটার জন্যে আমাদের পক্ষ থেকে যেই ছোট্ট প্রয়াসটা থাকছে সেটা হচ্ছে যমুনার পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার মাস সেরা ছবি বিজয়ীর জন্য, এবং যমুনা ব্লকবাস্টারের 2টো টিকিট। আর এরপরে হোটেল সিগালের একটা বেশ চমৎকার প্যাকেজ রয়েছে, অফার রয়েছে মাস সেরা ছবি বিজয়ী এবং তার পছন্দের একজনের জন্য। আজমির জানিয়ে দাও। বলতে চাই যে দর্শক, মাসসেরা যে ছবি বিজয়ী যিনি আমাদের সাথে সবসময় আসেন, একজন না কিন্তু বিজয়ী হিসাবে আসেন, কাজেই আপনার কিন্তু সম্ভাবনা রয়েছে অনেক কিছু জয়ী জিতে নেয়ার। তাই আমাদেরকে বেশি বেশি করে ছবি পাঠান এবং ছবির রেজুলেশন যেন অনেক অনেক বেশি ভালো হয়। আর সেটা ডিএসএলআর বা নর্মাল স্মার্টফোনের থেকে তুলতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ক্যামেরা থেকে কিন্তু আপনি আমাদেরকে ছবি পাঠাতে পারেন। একটু টিনে চলে যেতে চাচ্ছিলাম ফেসবুকে। অবশ্যই ফেসবুকে আমাদেরকে আছি, তাই সেটাই দর্শক, ফেসবুকে অনেকেই অনেক রকমের কথাবার্তা আমাদের সাথে শেয়ার করছেন, অনেক চমৎকার চমৎকার কমপ্লিমেন্ট করছেন। আমরা অনুপ্রাণিত হচ্ছি এবং একই সাথে আমাদের ভালো লাগছে, আমরা অনেক বেশি শক্তিশালী হচ্ছি, সাহসী হচ্ছি, আর চেষ্টা করছি আপনার মনের মতো করে সকালের বাংলাদেশকে সাজাতে। তাই আপনাদের কমপ্লিমেন্টগুলো একটু শেয়ার করতে চাই সকল দর্শকদের সাথে। আমাকে আমাদেরকে লিখেছেন মাবস আহমেদ, হাই বোথ টিনা আপু অ্যান্ড আজমির ভাইয়া, তোমাদের উপস্থাপনা আমার কাছে অনেক ভালো লাগে আর প্রোগ্রামটা অ্যামেজিং। থ্যাঙ্কস যমুনা টেলিভিশন। থ্যাঙ্কস টু ইউ টু। থ্যাংক ইউ, আমাদের সাথেই থাকো। রুমানা রহমান, তিনিও সবসময় কিন্তু আমাদের সাথে থাকেন। অবশ্যই। তিনি বলছেন যে প্রথম দিকে আবহাওয়ার খবর ছিল, মাঝে কিছুদিন বিরতির পরে আবার নতুনভাবে ফিরেছে, আসলেই খুব ভালো লাগছে। আচ্ছা, আর একটা বিষয় বলার ছিল, প্রথম দিকে বিভিন্ন অঞ্চলের সকালের চমৎকার কিছু ভিডিও ক্লিপিং দেখানো হয়েছিল, এরকম কিছু মাঝে মাঝে দেখানো যায় কি? রুমানা, আপনাকে বলতে চাই সকালের বাংলাদেশ টিম কিন্তু এটাকে অনেক অনেক কিছু নতুন স্পাইসি জিনিসপত্র দিয়ে সাজানোর চেষ্টায় রয়েছে একদমই আপনাদের জন্য। তাই অনেক অনেক নতুন এডিশন আমাদের মধ্যে আছে, দেখার জন্য অপেক্ষায় থাকুন, অনেক কিছু আসবে নতুন। আর NH জুলিয়ান, আপনি বলছেন দ্য মর্নিং শো এসবি ফর সকালের বাংলাদেশ has turned me into a morning person. আচ্ছা, very good. This morning I managed to watch through I had an exam today. ঠিক আছে, এবং সে বলেছে যে তার আমাদের সকালের প্রোগ্রামটা তার প্রচন্ড পছন্দের, এবং তিনি যদি আমাদের জুলিয়ার, তিনি বলছেন যে আমি যদি এই প্রোগ্রামের হোস্ট বা গেস্ট হতে পারতাম। আরে জুলিয়ান, তোমাকে বলছি ভীষণ অসম্ভব রকম ধন্যবাদ তোমাকে, তুমি আমাদের সাথে রয়েছো। তবে এক্সাম বাদ দিয়ে না সকালের বাংলাদেশ দেখাটা না, সেটা বলেনি টিনা, দেখো আমার মনে হয় এইভাবে বলেছে, এক্সাম রয়েছে তবু দেখেছে, এটা আমাদের জন্য প্রচন্ড আনন্দের ব্যাপার। তবে পড়াশোনাটা কি হয় না, একটুখানি আগে পরে কিন্তু ঠিক ম্যানেজ করে নিও, যেহেতু এই টাইমটা সকালের বাংলাদেশের সাথে থাকো, আগেই শেষ করে ফেলো তোমার রিভিশনটা, অ্যাটলিস্ট মর্নিং এক্সাম ডেতে। আচ্ছা, মোটামুটি শেষ করে ফেললাম আমরা। আর দর্শক, এভাবে করে আপনিও কিন্তু পাঠাতে পারেন আপনার মনের সকল অনুভূতির কথা facebook.com/সকালের বাংলাদেশ। 24/7 আমরা অ্যাক্টিভ থাকি, আমরা আপনাদের কমপ্লিমেন্টগুলো মনোযোগ সহকারে পড়ি। আর মোটামুটি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি টিনা। একদমই তাই। যাওয়ার আগে আরো একবার মনে করিয়ে দিতে চাই আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস www.facebook.com/সকালের বাংলাদেশ। এটাই একমাত্র ওয়ে যেখানে এই 1 ঘন্টার বাইরে আমরা আপনাদের সাথে কানেক্টেড থাকি যাচ্ছুতে। সো আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজে এবং জানান সকালের বাংলাদেশ রিলেটেড আপনার অনুভূতির কথা, চাওয়ার কথা। আজকের মতো চলে যাচ্ছি, নতুন একটা সকালে আবার হাজির হয়ে যাব, আড্ডা মারতে, গল্প করতে, নতুন আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।